গল্পে গপ্পে প্রভাত। এখানে গল্প শোনানো হয়। গল্প শুরুর আগে একটি বিশেষ অনুরোধ, গল্পে গপ্পে প্রভাত এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ। নমস্কার, আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্পপ্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প খোলা দরজার ইতিহাস। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু করছি আজকের গল্প খোলা দরজার ইতিহাস। সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড় গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলছে। মুখুজ্জের বাড়ির বৈঠকখানায় আমাদের নৈশু আড্ডা বসেছে। আছে গরম মুড়ি, কচি শশা, নারকেল কুচি, এইসব। সন্তোষদা আজ কলকাতা থেকে এসেছে, দুদিন হলো। পরলোক তত্ত্বের আলোচনা করেন, এ সম্বন্ধে প্রবন্ধও লিখেছেন, নামও আছে বেশ। সন্তোষবাবু এ গ্রামের জামাই। মাঝে মাঝে আসেন, কারণ শ্বশুরবাড়ির সম্পত্তির তিনিই একমাত্র উত্তরাধিকারী। মাসে এক দুবার আসেন। আমাদের গ্রামের নতুন কলেজের নতুন মাস্টারমশাইরা একটা মেস খুলেছেন। 5-6টি উচ্চশিক্ষিত যুবক মাস্টার মেস থেকে মুখুজ্জি বাড়িতে রোজ সন্ধ্যায় আড্ডা দিতে আসেন। আমিও এই দলেরই একজন বটে, তবে আমি মেসে থাকি না। এ গ্রামেই আমার পৈতৃক ভিটা। রামবাবু দর্শন ও ন্যায়ের অধ্যাপক। তিনি বললেন, আপনি প্রমাণ করতে পারেন পরলোক আছে? না। তবে প্রমাণের ব্যাপারে নয়, তবে আমি আপনাকে অনেক ঘটনা বলতে পারি। বলুন, কি ঘটনা? তার চেয়ে বলুন, আপনি কি বিশ্বাস করেন এসব? হ্যাঁ, করি। কি করে জানলেন পরলোকের ব্যাপার? নক অ্যান্ড ইট উইল বি ওপেনড ইনটু ইউ। ও সব বড় অস্পষ্ট কথা। এর চেয়ে বড় সত্যি কথা খুব কম মহাপুরুষের মুখ দিয়ে বেরিয়েছে মশাই। প্রমাণ করা অত সহজ নয়। তবে এক আধটা ঘটনা বলি শুনুন। তার চেয়ে ভালো হয় যদি রেখাকে নিয়ে একদিন আপনাদের সামনে প্রেত নামিয়ে দেখানো যেত। কে রেখা? রেখা চক্রবর্তী, একজন বড় মিডিয়াম আমাদের সাইসিক সোসাইটির। তার এই শক্তির জন্য সোসাইটি তার মা আর 2 ভাইকে পুষেছে। তা রেখা চক্রবর্তীর বয়স কত? তা 17-18 হবে। আশ্চর্য শক্তি ওর। অনেক অবিশ্বাসী নাস্তিক লোক রেখাকে দেখবার পর আমাদের সোসাইটির মেম্বার হয়েছে, কিন্তু এবার আমরা ওকে ছেড়ে দিচ্ছি। কেন? খোলা দরজা পেয়ে পরলোক থেকে বড্ড অবাঞ্ছিত খারাপ লোক এসে ঢুকে পড়ে। কোথায় ঢুকে পড়ে? মিডিয়ামের দেহে। রেখার শরীরটা তো হলো খোল, খোলের মধ্যে ঢুকে পড়ে পরলোকবাসীর বহু দুষ্ট আত্মা। ওর দেহটাকে নিয়ে তারা সবাই চিনিমিনি খেলতে শুরু করেছে। অদ্ভুত ফেয়ারি টেল। মশাই শিক্ষিত পণ্ডিত লোক, প্রত্যক্ষ তো একটা প্রমাণ। আপনাদের ন্যায়শাস্ত্র কি বলে? হ্যাঁ, আপ্ত অনুমানের চেয়ে প্রত্যক্ষ বড় প্রমাণ বই কি। চলুন আমার সঙ্গে। 67 নম্বর নন্দনবাগান স্ট্রিট। রেখা ও তার মা ভাইরা ছোট্ট একটা ঘরে ওই ঠিকানায় থাকে। গরিব বড্ড, কিন্তু সাইকিক সোসাইটি খেতে পড়তে দিচ্ছে বলে একটা মেয়ে তার সব কিছু বিসর্জন দিতে তো পারে না। তার নিজের দেহটা আর তার দখলে থাকছে না, অপর দখল করে নিচ্ছে। তার মানে? এর মানে খুব সহজ। রেখাকে তার দেহ থেকে তাড়িয়ে দিয়ে অন্য দুষ্টু আত্মা এখানে এসে জুড়ে বসেছে। ন্যায়ের অধ্যাপক রামবাবু এই আজগুবি কথায় নিজের মতের অকাট্যতা খুঁজে পেয়ে বললেন, এই জন্যই তো মশাই আপনাদের লোক কথা বিশ্বাস করে না। আচ্ছা বলে যান শুনি। সন্তোষবাবু বললেন,
না, আপনাদের নিয়ে যাব নন্দনবাগানে, বললে বিশ্বাস করবেন না, তাই দেখিয়ে নিয়ে আসব। আমরা বললাম, হ্যাঁ ঠিকই আছে, চলুন না, চলুন, সেই ভালো হবে। রামবাবু বললেন, সেই তো ভালোই, তবে আগে বলুন দেখি কি কি হয়। হবে আর কি, সেদিন রেখার মা বসে আছে, রেখা গিয়ে বলল, দিদি, আমার শ্রাদ্ধটা পর্যন্ত তোমরা করলে না। আমার জন্য গয়া গিয়ে পিণ্ডদান করো, তোমাদের ভালো হবে। ওর মা বলল, কে কে তুমি? আমি পারুল, হেমনগরের পারুল গো। তুই তু- তু- তুই তো অনেক দিন মরে গিয়েছিস পারুল। গিয়েছি তাই কি, রোজ তোমাদের বাড়িতে আসি, হেমনগরে যাই, সোদপুরে বড়দের শ্বশুর বাড়ি যাই। মনের গতিতে যাতায়াত আমাদের, কোনো কষ্ট নেই। কিন্তু উপরে উঠতে পারি না, পৃথিবী যেন টেনে রেখেছে আমাকে। পিণ্ডদান করলে পৃথিবীর বন্ধন কাটিয়ে চলে যাব। আমি আমি চলি দিদি। একটা হিন্দুস্তানি মেয়ে রেখার দেহে ঢুকবে বলে ঘুরঘুর করছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। কে সে? বস্তিতে আসতো, চরিত্র ভালো ছিল না, আত্মহত্যা করেছিল কি জন্য, এখন কষ্ট পাচ্ছে। এখানে দার্শনিক রামবাবু প্রশ্ন করলেন, দাঁড়ান মশাই, একটা মস্ত বড় ফাঁক রয়ে গেল। চরিত্র ভালো ছিল না, এ কথার মানে কি? কোন স্ট্যান্ডার্ডে পরলোকের চরিত্রের সুকুন নির্ধারিত হয়? এটার উত্তর আমার চাই। সন্তোষ দত্ত বললেন, নিজের মনই পরলোকে নিজের বিচারক হয়, কেউ বাইরে থেকে কিছু করে না। উইল ইজ দ্য কি, পরলোকের একটি মস্ত বড় সত্য। কিন্তু এসব তত্ত্ব কথা থাক, গল্পটা বলি। রেখার মধ্যে মাঝে মাঝে দুষ্টু আত্মারা ঢুকে পড়ে। তারা হিন্দিতে, ওড়িয়াতে, বাংলাতে গাল দেয়, কারণ সব জাতির আত্মা তার মধ্যে আছে। সেদিন একটি ফিরিঙ্গি মেয়ে ওর দেহে অনেকক্ষণ অধিকার করে রাখলো। তার বাড়ি ছিল নাকি ওই পার্ক সার্কাস। রেখা কোনো কালে ইংরেজি জানে না, অথচ গড় গড় করে ইংরেজি বলছে। আপনি নিজে শুনেছেন? নিশ্চয়ই, না শুনলে কি আর বলি। শুধু তাই নয়, অনর্গল ওড়িয়া বলতে শুনেছি ও রেখাকে আমি। কিন্তু এসবের চেয়েও আশ্চর্য এবং খুব খারাপ হলো পরলোক থেকে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মা আসাতে। তারা এসে কি করে? নানা রকম উপদ্রব করে। ওর দেহটাকে নিয়ে হয়তো ধুলোয় ফেললো, হয়তো রোদে কষ্ট দিল। একবার রেখাকে আগুনে পোড়াতে গিয়েছিল। আবার ভূলোকের নিম্ন শ্রেণীর প্রাণীর আবির্ভাব হয়। তাদের নাম জানি না, ইংরেজিতে যাদের বলে এলিমেন্টাল। এরা ভয়ানক, হিংস্র এবং মানুষের ক্ষতি করার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে। তবে এরা কিছু করতে পারে না। স্থূল জগতে এদের দেহ অদৃশ্য। পৃথিবীর কোনো পদার্থ এদের স্পর্শ করার কোনো ক্ষমতা নেই। বেশ আজগুবি গল্প হলো আজ বৃষ্টির দিনে। আমার সঙ্গে যাবেন তো নন্দনবাগানে? যেতে পারি। প্রত্যক্ষ দেখুন না, দোষ কি হে? না না, দোষ নেই, কাল চলুন বাসে করে যাই। এইভাবে শ্রীযুক্ত রামলাল চক্রবর্তী MA PhD দর্শনের অধ্যাপক তার মরণের পথে অগ্রসর হয়েছিলেন। সংবাদপত্রে যেটা বেরিয়েছিল সেটা সর্বৈব মিথ্যা। ময়না তদন্তে আদালতের বিবরণও কাল্পনিক। আদতে রেখা চক্রবর্তী ছিল খুব ভালো চরিত্রের একটি মেয়ে। মুখুজ্জেদের বাড়ি ছিল বসিরহাটের ট্যাটরায়। পূর্বোক্ত 8টার দিনের ঠিক 9 দিন পরে জন্মাষ্টমীর ছুটির সন্ধ্যাবেলায় রামবাবুকে নিয়ে আমরা কজন নন্দনবাগান স্ট্রিটে রেখাদের বাড়ি গেলাম। রেখাদের বাড়ি এদিন যা ঘটনা ঘটে গেল, প্রেততত্ত্ব চর্চার ইতিহাসে এরকম ঘটনা
আর কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। রেখাদের বাড়িটার একটু বিবরণ দেওয়া যাক। একটা পাশের দরজা দিয়ে ওদের বাড়ি ঢুকেই সামনে একটা রোয়াকের সামনে দুখানা দক্ষিণমুখী বড় ঘর, পেছনে একটা ছোট ঘর, ছোট ঘরের পেছনে ছোট্ট একটা বারান্দা। আগে এখানে বোধহয় রান্না হতো। উনুন পাতা আছে। গ্রামে বর্তমানে একখানা কয়েকটি ফুলের টব ও রেখার ছোট ভাইয়ের একখানা ট্রাইসাইকেল থাকে। এই গেল বাড়ির কথা। ওই ছোট্ট ঘরের অবস্থান ও পেছনের বারান্দাটার কথা মনে রাখতে হবে ঘটনার পরবর্তী অধ্যায়ে। সংক্ষেপে বলাই ভালো, ফেনিয়ে কোনো লাভ নেই। রেখা আমাদের চা এনে দিল। সন্তোষবাবু বললেন, আজ আমাদের বন্ধু রামলাল চক্রবর্তী এখানে এসেছেন, ওকে একটু দেখাতে হবে যে। রেখা মেয়েটি শ্যামবর্ণ, একহারা বেশ সুশ্রী, গলার সুর বীণার ঝংকারের মতো মিষ্টি, বড় বড় চোখ, চোখের দৃষ্টি অতি নিরীহ, যেন বোবার মতো। ওর সুস্থিতার অনেকটা ব্যাঘাত করেছে এই নির্বোধের মতো চোখের দৃষ্টি। রেখা বলল, আজ কদিন থেকে ভয়ানক অত্যাচার আরম্ভ করেছে একটি কেউ। মানুষ কি জানোয়ার বুঝতে পারছি না, আজও বোধহয় আসবে। আমার বড় ভয় করে। সন্ধ্যার পর রেখার মা আমাদের নিয়ে গেলেন সেই ছোট্ট ঘরটাতে। ধুনো দেওয়া হলো, ফুল দিয়ে সাজানো হলো। আমরা সবাই গিয়ে একটা টেবিলের চারপাশে বসলাম। ঘর অন্ধকার করা হলো। রেখার মা বললেন, বাবা একটা র্যাক করতে দাও। গ্রামোফোন একটা সানাইয়ে বাজার রেকর্ড দেওয়া হলো। একটা ক্ষীণ সুর শোনা গেল ঘরের কোণ থেকে। কে যেন কি বলছে। সন্তোষবাবু বললেন, কে? ক্ষীণ সুর মেয়েলের কণ্ঠের। বলল, আজ আপনারা রেখাকে সার্কেলে বসতে দেবেন না। কেন? আপনি কে? আমি রেখার পিসি নিরোধবালা। আজ ওর শরীরটা অত ভালো নেই। অনেকগুলো বাজে লোক অপেক্ষা করছে ওর দেহের মধ্যে প্রবেশ করবার জন্য। এখনো আছেন নাকি? আর কোনো শব্দ শোনা গেল না। খানিকটা সময় কেটে গেল। অন্ধকারে যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। রেখা চক্রবর্তীর কোনো সারা শব্দ নেই। মাঝে মাঝে ওর নাক ডাকার শব্দ ছাড়া। কিছুক্ষণ পরে নিদ্রিতা রেখার মুখ দিয়ে আবার কে যেন গম্ভীর সুরে বললেন, মালতী, ও মালতী। সন্তোষবাবু বললেন, কে? কে আপনি? মালতী আজ এখানে আসেনি। আমি তার স্বামী, এলে বলবেন। তার খোঁজ করেছি। আজ মিডিয়ামকে উঠিয়ে দিন। আজ আজ বড় বিপদ। কেন? রেখা আবার ঘুমিয়ে পড়ল। আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না। রাত ক্রমে বেশি হলো। আর কেউ আসে না। আধ ঘন্টা কেটে গেল। আমরা ভাবছি আজ এই পর্যন্তই থাক। হঠাৎ হঠাৎ পেছনের ছোট্ট ঘরটাতে একটা কি শব্দ শোনা গেল। খুব চাপা কি একটা শব্দ। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। প্রত্যেকবার পরলোকের কোনো মানুষ আসবার সময় ঘরের বাতাস নাকি এমনই ঠান্ডা হয়ে যায়। সন্তোষ দত্ত কিন্তু মানল না। কিন্তু এবার যে ঘটনাটি ঘটল তা আমার দিক থেকে আমি বলি। সে অন্ধকারে অন্য লোকের কি হচ্ছে তা জানবার উপায় ছিল না আমার মনে হলো মাথায় কে যেন এক ঝুড়ি বরফ বসিয়ে দিল এবং সেই যেন কোনো অদ্ভুত উপায়ে লম্বা হয়ে ঝুলে পড়ে আমার নাকের গর্ত বুঝিয়ে দিচ্ছে ধীরে ধীরে। আমার শরীর যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। পিছনের ঘরটাতে একটা যেন বরফের কল বসানো হয়েছে। ঠান্ডা এবং ভারী হাওয়া আসছে ওই ঘর থেকেই। যেন চাপা আর্তনাদের মতো কি একটা শোনা গেল রেখার কণ্ঠে। আর পেছনের ঘরটাতে কি যেন একটা কল ঘুরেছে। কোনো শব্দ নেই, কিন্তু কিছু দেখাও যাচ্ছে না সেই ঘরে।
অথচ মনে হচ্ছে কাণ্ড কারখানার আয়োজন ও মাল মশলা তৈরি হচ্ছে ওই ছোট্ট পেছনের ঘর থেকে। হঠাৎ সন্তোষবাবু বলে উঠলেন, ঘরের আলো জ্বেলে দিন, আলো আলো জ্বেলে দিন, ওই দেখুন কি, ওই দেখুন, ওই দেখুন কি। আমি যা দেখলাম তাই আপনাদের বলছি। ঘরের দেওয়ালে একটা বিরাট কালো ছায়া, দেখতে গায়ের দাঁতের মতো, ঠিক যেন মানুষের গায়ের দাঁত অথবা বাঁশ গাছের গায়ে বর্ষাকালে কেমন কানচটা ছত্রাক গজায়, সেই কানচটা ছত্রাকের মতোই দেখতে। তবে সেটা রবারের ফু দেওয়া বেলুনের মতো ক্রমবর্ধমান ভীষণ ঠান্ডা হাওয়ায়, হিম যেন বরফের মতো। আমার চৈতন্য লুপ হয়ে আসছে। আমি ঠিক জানি না কি হচ্ছে, কোথায় কোথায় যেন নিস্তব্ধ ঘন অরণ্যের মধ্যে মহা এক যন্ত্র বা দানব লোকালয়ে ধ্বংস করার জন্য সাধনায় মগ্ন। সেটা বোবা দানব, মুখে ভাষা নেই, তার মুখ বোধহয় নেই, দৃষ্টি হয়তো আছে নগ্ন হিংস্রতার, কিন্তু চোখ নেই। সে জিনিসটা কোনো মানুষ বা ছবিতে আঁকা দানব ভূত প্রেতের মতো আদৌ নয়, মোটেই নয়। সেটা একটা ক্রমবর্ধমান ব্যাঙের ছাতার মতো কিংবা গায়ের দাঁতের মতো বাড়ছেই, ক্রমশ বেড়েই চলেছে, চওড়া হচ্ছে, ডাইনে বায়ে সব দিক থেকে বেড়ে সব যেন গ্রাস করে ফেলে দেবে। দাঁত ছড়িয়ে পড়বে সারা গায়ে, সারা ঘরের মধ্যে। ঘন কৃষ্ণ বর্ণের দাঁত রবারের বেলুনের মতো ফেপে ফুলে ক্রমশ বড় হচ্ছে, অথচ ভয়ানক হিংস্র উগ্র পুরো নির্মম বুদ্ধিহীন ধ্বংসের করাল দূত। কারণ নিস্তার পাবার উপায় নেই ওর হাত থেকে। একটা একটা আর্তচিৎকার শোনা গেল যেন ঘরে। আমি যেন দেখলাম পেছনের ঘরটা সেই বিরাট কালো ব্যাঙের ছাতা বা দাঁতে ভরে গিয়েছে। ঘরের দেওয়াল ও দাঁতটা ভেদ করে ওই জিনিসটা চারিধারে ছড়িয়ে পড়বে, কালো ভীষণ ঠান্ডা কানচটে দাঁত। আমি স্পষ্ট অনুভব করলাম মাথা থেকে নরম সেই মোমের মতো জিনিসটা বেড়ে নেমে ঝুলে পড়েছে, আমার চোখ ও নাক বুঝিয়ে দিচ্ছে। আমি কথা বলতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। কোথায় যেন ঢং ঢং করে 10টা আওয়াজ বাজছে। আমি শুনে চলেছি 1 2 3 4 5 6 7। তারপর আমার আর জ্ঞান ছিল না। রাত তখন 10টা হবে। যখন জ্ঞান হলো তখনও রাত্রি, কিন্তু ঘর অন্ধকার নয়। শেষ রাতের চাঁদের আলো জানলা দিয়ে এসে পড়েছে ঘরে। যে যার চেয়ারে অসাড় হয়ে হেলে পড়ে আছে। রেখা চক্রবর্তীও অজ্ঞান হয়ে হাত পা এলিয়ে চেয়ারে কাত হয়ে পড়ে আছে। কেবল সন্তোষ দত্ত নেই ঘরের ভিতর। আমি খানিকটা বোঝার চেষ্টা করলাম কি ঘটেছিল। তারপর সব মনে পড়ল। সে ভীষণ দাঁত কোথায়? রেখা চক্রবর্তী মিডিয়ামের বাড়িতে সার্কেল বসেছিল আজ সন্ধ্যায়। ঘরে তখন ঘুটঘুটে অন্ধকার ছিল। এখন চাঁদের আলোয় খানিকটা অন্ধকার দূর হয়েছে। ঘর দেখে মনে হলো এখানে যেন একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়ে গিয়েছে। মোটরের শব্দ উঠল বাইরে। একটু পরে সন্তোষ দত্ত ঘরে ঢুকলো, ওর সঙ্গে একজন ডাক্তার। আর সব লোকের চৈতন্য সম্পাদন করানো হলো, কিন্তু রামবাবুকে চৈতন্য সম্পাদন করা হলো না। কারণ রামবাবুর প্রাণ অনেকক্ষণেই দেহ ছেড়ে চলে গিয়েছে। ডাক্তার পরীক্ষা করে মত দিল শ্বাস বন্ধ হয় মৃত্যু। সারা মুখ কালো হয়ে গিয়েছে, জিভ বেরিয়ে পড়েছে, চোখ ঠিকরে বেরোচ্ছে। পুলিশ এলো, হই হই লোকজনের ভিড়। রামবাবুর সব পরীক্ষা করা হলো। তারা বলল নিঃশ্বাস বন্ধ হওয়ার দরুন মৃত্যু। ফুসফুসে নাকি একটা নতুন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। পোস্টমর্টম করে পাওয়া গেল আর্জন জাতীয় সহজ দাহ্য গ্যাস। সন্তোষ দত্তকে অনেকদিন পর জিজ্ঞেস করলুম সে রাত্রে কাণ্ড কারখানার মূল ঘটনার সূত্রপাতটি কি। সন্তোষ দত্ত বলল, সে রাত্রে একজনও বাঁচতাম না আমরা। পূর্বেকার আত্মা আমাদের সতর্ক করে দিয়েছিল, আমাদের সেটা শোনা উচিত ছিল। আমি বললাম, 2 জন আত্মা, রেখার পিসি আর মালতীর স্বামী। কি হয়েছিল জানেন? কোনো দুষ্ট আত্মা আসেনি। রেখার পিসি অন্তত তাই বলে গিয়েছিল, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। যারা এসেছিল তারা ভূর্বলোকের হিংস্র জীববিশেষ, যাদের ইংরেজিতে বলা হয় এলিমেন্টাল। ওরা ভূর্বলোকের বাঘ ভাল্লুক জাতীয় প্রাণী।
মানুষের চেয়ে অনেক নিম্নতরের, অথচ ক্ষমতায় ও কুরবুদ্ধিতে মানুষকে ছাড়িয়ে যায়। সেদিন কি করেছিল জানো? ওটা আমাদের সকলের শরীর থেকে স্থূল উপাদান সংগ্রহ করে এলিমেন্টালটা সেই ছোট্ট ঘরটিতে নিজের অদৃশ্য দেহটাকে বড় জাতের উপযুক্ত করে তুলেছিল। অন্ধকার ঘর ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছিল। জানলে খুব সহজে পারা যেত সেদিন তাদের তাড়াতে। আমি কৌতূহলের সুরে প্রশ্ন করলাম, কিভাবে? খুব সহজে। বলুন না, আপনি নিশ্চয় জানেন। মাত্র আলোটার সুইচ টিপে দিয়ে বিভীষিকাময়ী অন্ধকার রাত্রি ও রহস্যময় পরজগতের সমস্ত ভয় ও কুহুলি কেটে গিয়ে আমরা সেই মুহূর্তে নিরাপদ হতে পারতাম, যদি আলোয় ভরিয়ে দিতাম গোটা ঘর।